প্রজন্ম যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বললেন ডক্টর ইউনূস। 18 বিশিষ্টজন সহ নারী ফুটবলারদের 21 পদক প্রদান। আওয়ামী লীগের আমলে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, 43 জনকে ওএসডি। 27তম বিসিএস এ বঞ্চিতদের নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। 2 মাসের মধ্যে জিয়া সহ 8 জনের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 150 রানের জুটিতে হৃদয় জাকেরের রেকর্ড। 229 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 1976 সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক প্রদান শুরু হয়। সে ধারাবাহিকতায় 2025 সালে 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে এ পদক প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার হাত থেকে 21 পদক গ্রহণ করেন জাতীয় দলের নারী ফুটবলার, ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী, সৃজনশীল ও শক্তিশালী। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণরা অনেক বেশি দুঃসাহসী। তাদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর জন্য অনুকরণীয়। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক, এই কামনা করছি। 21 পদকপ্রাপ্তদের জাতির পথপ্রদর্শক উল্লেখ করে দেশবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ঘিরে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তবে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে আজ রাত থেকে 21 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আশপাশের কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। বর্তমান পরিস্থিতি জানবো তার কাছ থেকে। নাসির, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সার্বিক চিত্র আমাদের জানাবেন। তাসনুভা, প্রথমে জানাতে চাই আসলে যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জায়গা, একটু দেখাতে চাই কেন্দ্রীয় শহীদ মিনার আসলে প্রস্তুত। 3 ঘন্টা পরে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এবং সেই শ্রদ্ধা নিবেদন পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো শহীদ মিনার এলাকাতে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা
নিরাপত্তার বেষ্টনীতে ঢুকে ফেলেছে এবং আমরা দেখছি শহীদ বেদিতে এই মুহূর্তে কাউকেই প্রবেশ করার সুযোগ নেই এবং সেখানে সেনাবাহিনী সহ কাউকেই প্রবেশ করার সুযোগ নেই এবং সেখানে সেনাবাহিনী সহ যেসব আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটিকে এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং শুধু বেদেই না এবং এই শহীদ মিনারের চারপাশে ইতিমধ্যে পুলিশ এবং ডিবির সদস্যদের আমরা দেখেছি তারা সেটিকে যারা জনসাধারণ যারা আছে তাদের চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে 9টার ঠিক আগে অর্থাৎ যেহেতু আর কিছুক্ষণ পরেই প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসবেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সহ সেই প্রস্তুতির অংশ হিসেবে মূলত কেন্দ্রীয় শহীদ মিনারকে এক ধরনের নিরাপত্তার চাদরে ঢাকা ফেলা হয়েছে এবং প্রতি বছর 21 ফেব্রুয়ারি আসে এবং 21 ফেব্রুয়ারি মনে করিয়ে দেয় বাঙালিকে যে ভাষা শহীদদের ভাষার জন্য এক ধরনের যে অধিকার আদায়ের জন্য কত রক্তের ঋণ কত ত্যাগ সহ্য করতে হয়েছে সেই ত্যাগের পরে আজকে বাঙালি বাংলা ভাষায় নিজেদের মায়ের ভাষায় কথা বলার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই অধিকার প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে রাখতে বাঙালি প্রতি বছর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এবং প্রথম প্রহরে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে 21 ফেব্রুয়ারির প্রভাতে এখানে সর্বস্তরের মানুষের ঢল নামে এবং সেখানে যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দল সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারাও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় এই দিনটিকে স্মরণ করে এবং এটি শুধুমাত্র এখন এই অমর 21 ফেব্রুয়ারির একটি ভাষা শহীদদের বা ভাষা দিবসের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন বাঙালির এই প্রাণের যে ভাষার অধিকার যে দিবসটি সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি বিশ্বব্যাপী এটি আন্তর্জাতিকভাবে এটি পালন করা হয় যে কারণে ভাষা শহীদদের এই দিনটি ভাষা দিবসটি অন্যরকম এক ধরনের আবহ তৈরি হয় এই পুরো বাঙালির জন্য এবং এখন এই মুহূর্তে যেটা বলতে চাই যে পুরো শহীদ মিনার যে প্রাঙ্গণটি আছে সেই প্রাঙ্গণ এক ধরনের নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং এখন থেকে আর কিছুক্ষণ পরে এখানে এই শহীদ বেদিতেই এখানে শ্রদ্ধা নিবেদন শুরু হবে প্রথম প্রহরে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই জন্য সার্বিক যে প্রস্তুতি সেটি পুলিশের পক্ষ থেকে শুরু হয়ে গেছে এবং এই শহীদ মিনার এই ভাষা শহীদদের এই শহীদ মিনারের আয়োজনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সড়কে যান চলাচল এবং মানুষের যে চলাচল সেটি নিয়ন্ত্রণ থাকবে শুধু এখন নয় এখন থেকে আগামীকালকে পর্যন্ত ভোর পর্যন্ত কিছু কিছু সড়কে যান চলাচল এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং সেই জন্য সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি সবই পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং এখন মূলত এই শহীদ মিনারের আশপাশের অবস্থা সেটা হচ্ছে 12টা 1 মিনিট প্রথম প্রহর তখন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধার পর্ব। তাসনুফা। নাসির আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি আরও জানান যাদের চাকরির বয়স 25 বছরের কম এমন 43 জন ডিসিকে ওএসটি আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে বাধ্যতামূলক অবসর পাঠানো হচ্ছে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2014, 18 ও 24 সালে রিটার্নিং অফিসার হিসাবে যে ডিসিরা দায়িত্ব পালন করে ভোট কারচুপি নিশিরাতের ভোট সহ নানা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে সরকার। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনকালে তারা কেউই বিরোধিতা করেনি। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করবো না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম।
আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। একই অভিযোগে সবাই 2014 ও 18 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 2014, 2018 এবং 2024 আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। বিভিন্ন সময়ে যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে কুমিল্লা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আয়োজিত জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তাওহিদ মিঠু ও সাইফ জাহানের সহায়তায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম স্টেডিয়াম মাঠে জনসভার আয়োজন করে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে, জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। এদিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ কেন্দ্রীয় ঘোষিত 4 দফা দাবিতে সমাবেশ করেছে বিএনপি। এই সময় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। শেখ হাসিনা কি না করতে পারে? 57 জন সেনা কর্মকর্তা হত্যা করছে, ঠিক কিনা? এই 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। শেখ হাসিনা ও তার দোসরদের বাংলার মাটিতে আর জায়গা দেওয়া হবে না বলে সাফ জানান আমানুল্লাহ আমান। বাংলাদেশের ঐতিহাসিক হুমায়ুন কবির, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় জিয়াউল আহসান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তা তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের সাবেক এএসপি আলেফ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সত্যতার তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। কাজী পাপ্পুর আরেকটি প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলের দাপুটে এসব সেনা, র্যাব ও পুলিশ কর্মকর্তা মলিন মুখে কেউ মাথা নিচু করে ঢুকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কারো বিরুদ্ধে অভিযোগ জুলাই গণহত্যার, কারো আবার গুম, খুন, ধর্ষণের। নারায়ণগঞ্জের র্যাব 10-এর আলোচিত সাবেক কর্মকর্তা পুলিশের এএসপি আলেফ উদ্দিন, যার বিরুদ্ধে আটক, গুম, নির্যাতনের অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবার এনেছেন নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। জঙ্গি সম্পৃক্ততার মিথ্যা অভিযোগে আটক করার পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেন আলেফ উদ্দিন। আলেফ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি, তার মামলাতে আমরা সময় চেয়েছি 3 মাসের তদন্তের জন্য। 28/5 তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত।
এদিকে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা এবং হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের বিষয় জানতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। আর ওই একই মামলায় 2 মাসের সময় দিয়েছেন। তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলার প্রতিবেদন দাখিলে তদন্ত সংস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানানো হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা বলেন, এ রায়ের ফলে 17 বছর আগে বিসিএসে চাকরি বঞ্চিতদের 90 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। কাজী পাপ্পুর প্রতিবেদন। আইনি লড়াইয়ের অবসান হলো দীর্ঘ 17 বছরের সমস্যা। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগদানের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ। এর মধ্য দিয়ে চাকরি ফিরে পাওয়ার বাধা কাটল নিয়োগ বঞ্চিতদের। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। হাইকোর্টের দেওয়া রায়, যে রায়টি এই 1137 জন বিসিএস উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল, সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল, আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো। অর্থাৎ বঞ্চিতদের 90 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে জানিয়ে আইনজীবীরা বলেন, এই 1137 জন ওই সময় নিয়োগপ্রাপ্তদের সমান সুবিধা নিয়ে চাকরিতে যোগ দিতে পারবেন। 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা ওসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। ইতিমধ্যে যারা 27 বিসিএস এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। 2007 সালে 27তম বিসিএস এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। 111 সরকার নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার ভাইভায় ডেকে তাদের চাকরি বঞ্চিত করে। এরপর শুরু হয় আইনি লড়াই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। 21শে ফেব্রুয়ারির আগের দিন সন্ধ্যার পর পুরোপুরি জমে উঠেছে অমর 21শে বইমেলা। 20তম দিনে 50টিরও বেশি নতুন বই এসেছে মেলায়। সব মিলে এবছর বইমেলা প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 2000। এতে প্রায় প্রতিদিনই নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা বই প্রেমীরা। বইমেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অমর 21শে বইমেলা ছিল অন্যরকম আমেজ। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে প্রাণের মেলার 20তম দিনও নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে যায়। এদিন বইপ্রেমীরা দল বেঁধে হাজির হয় মেলায়। কেউ কেউ বন্ধু বান্ধবদের নিয়ে, কেউ বা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে ঘুরছে স্টল ও প্যাভিলিয়নে। শিশু কিশোর ও শিক্ষার্থীরা মেলায় ঘুরছে পছন্দের বইয়ের খোঁজে। বইয়ের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বই মেলায় আসার মাধ্যমে আমরা বই সম্পর্কে জানতে পারি। এবার নতুন যে আসছে এই বইগুলোরই মোটামুটি চাহিদা আছে, যেমন মুনজরি নাপুর একটা নতুন বই আসছে এবার ইংলিশ গ্রামারের। বাচ্চাদের বই এবং ধার্মিক বইগুলো চাহিদা অনেক ভালোই আর কি। 3টা বই কিনছি একটা স্টল থেকে, আত্মশুদ্ধি আর মুক্ত বাতাসের খোঁজে আর আকাশের ওপারে আকাশ। প্রথমত হুমায়ুন আহমেদ স্যারের বই দেখতেছিলাম, তার সাথে সমকালীন, কিন্তু বর্তমানে আমাকে বেশি আকর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বইগুলো। যারা অদম্য মেধাবী তারা যদি সুন্দরভাবে বেড়ে উঠতে না পারে
তারা যেমন বঞ্চিত হচ্ছে, দেশও তাদের মেধা থেকে বঞ্চিত হচ্ছে। যারা মূলত আসল পাঠক তারা কিন্তু আসলে বই মেলাতে আসছে, বই দেখছে এবং বই কিন্তু কিনছে। মেলা শুরুর পর প্রথম দিকে বইপ্রেমী দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও ক্রেতা ছিল তুলনামূলক কম। তবে মেলার তৃতীয় সপ্তাহে এসে বিকিকিনি কিছুটা বাড়ায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা। পাঠক আকর্ষণে লেখকরা বইয়ের বিষয়বস্তুতে এনেছেন নতুনত্ব। আমার যে বইটা, এই বইটা হচ্ছে সাংবাদিকতা যারা পড়ছেন বা যারা করছেন, মানে একেবারে শুরুর দিকে রয়েছেন তাদের জন্য। কারণ এখন আমাদের মোবাইলের উপরে সাংবাদিকতাটা খুব বেশি ডিপেন্ডেন্ট অবস্থায় থাকতে হয়। আর এই বইটাতে ভাষাটা এত সহজ যে আপনার মনেই হবে না যে 3 প্রজন্মের, মানে 3 সময়কালে 3 জন লেখক লিখেছে। পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস, এটি কাব্যগ্রন্থ এবার 21শে গ্রন্থমেলায় নিয়ে আসতে। মেলার সাথে আমরা প্রকাশক যারা আছি আমাদের মন প্রাণ হৃদয় জড়িত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মেলায় রেকর্ড সংখ্যক ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আশা করছেন লেখক প্রকাশকরা। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নারীদের ত্বকের পরিচর্যাকে আরও কার্যকর করতে যাত্রা শুরু করলো অ্যাঞ্জেলিনা হায়ালুরোনিক বুস্টার। এর হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন ও গোলাপের নির্যাস সমৃদ্ধ নতুন প্রজন্মের ফর্মুলেশন শুষ্কতা দূর করে ত্বকে আনবে সতেজ সৌন্দর্যের আভা। রাজধানীর একটি হোটেলে এ আয়োজনে ব্র্যান্ড ফেস ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। এতে এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নাহিদ নেওয়াজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর অভিযানে 2 শতাধিক মানুষ নিহত এবং আরও 100 মানুষ আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে নিখোঁজ, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের শিকার হয়েছেন। গেল 3 দিনে রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামে অভিযানের নামে তারা এই হত্যাযজ্ঞ চালায় বলে জানায় মঙ্গলবার জানিয়েছে দেশটির মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লয়ার্স নেটওয়ার্ক। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তরুণ প্রজন্ম যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বললেন ডক্টর ইউনুস। 18 বিশিষ্ট জন সহ নারী ফুটবলারদের 21শে পদক প্রদান। আওয়ামী লীগের আমলে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, 43 জনকে ওএসডি। 27তম বিসিএসে বঞ্চিতদের নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। 2 মাসের মধ্যে জিয়া সহ 8 জনের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 150 রানের জুটিতে হৃদয় জাকেরের রেকর্ড। 229 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।